রাজ্য দখল করার কাজ চলছে খুব পুরোদমে। গতকালকের ভোট অনেকটাই আমাদেরকে বুকে আশা জাগিয়েছে ঠিকই, কিন্তু যারা অসংখ্য মানুষকে বেনাগরিক করে দিতে পারে, ডিলিট করে দিতে পারে, তাদের ছলাকলা যে কত সেটা ধীরে ধীরে বোঝা যাবে। বিশেষত অনেকের ধারণা নর্থ বেঙ্গলের জায়গাগুলো এবং মুর্শিদাবাদ এগুলো খুব ভালো ভোট হয়েছে, মানে বিজেপি বিরোধিতা। কিন্তু সবচেয়ে যাদের শেষ করেছে বা আগামী দিনে করবে সেই মতুয়া উদ্বাস্তুরা, এরা কিন্তু এখনো পর্যন্ত বিজেপির আশা ছাড়েনি। ডিলিট হয়ে যাওয়ার পরেও এই স্বার্থপর কিছু মানুষ তারা এখনো লাফাচ্ছে তাদের এখানে নাকি নরেন্দ্র মোদী আসবে ঠাকুরনগরে কয়েকদিন পরে। তো মরলে মরুক, আমরা কি করতে পারি। যাই হোক, সেটা নিয়ে আমরা এখন আর ভাবছি না। যারা সিএ এর মাধ্যমে সার্টিফিকেট পেয়েছে, খুব ভালো করে তাকিয়ে দেখবেন সার্টিফিকেটটাই লেখা আছে ন্যাচারালাইজেশন। যে সার্টিফিকেট পেয়েছে তার পরিবারের সবাইকেই বেনাগরিক করে দিয়েছে এবং এনআরসিতে তারা সবাই বাতিল হয়ে যাবে। একজনকে সার্টিফিকেট দিয়েছে আর মাকে, বাবাকে, স্ত্রীকে বা স্বামীকে বাংলাদেশি ঘোষণা করে দিয়েছে। তার মানে এরা সবাই বেনাগরিক হয়ে যাবে। এছাড়া যারা এসসি সার্টিফিকেট আছে, এসসি সার্টিফিকেট মানে 1950 সালের আগের খণ্ডিত ভারতের, মানে এই ভারতের মূল নিবাসী। তাহলে এসসি সার্টিফিকেট যারা আছে সে কিভাবে, কোন অর্থে, কোন আইনে সে সিএতে আবেদন করার অধিকার পায়? কারণ এসসি সার্টিফিকেট আছে মানেই হচ্ছে তিনি 50 সালের আগে থেকে বাস করছেন। আর অনেকের একটা ভুল ধারণা আছে যে সিএ আইনের 6 নম্বরে বলা আছে যে সিএতে যারা নাকি আবেদন করবে তাদের ক্ষেত্রে পূর্বের কোনো কিছু ধরা হবে না। এই জায়গাটায় যে ভুলটা হচ্ছে সেটা হচ্ছে যারা অবৈধ থেকে বৈধ হয়েছেন, ভারতের কাছে আশ্রয় চেয়েছেন, অর্থাৎ এলটিভি পেয়েছেন, ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট তাকে অনুমতি দিয়েছে, যেদিন অনুমতি পেয়েছে তার 5 বছর পর সিএতে আবেদন করেছেন, কিন্তু তার বাড়িঘর, জমি জায়গা ইত্যাদি যেমন আছে তেমনই থাকবে। কিন্তু নাগরিকত্বের সঙ্গে এসসির কোনো সম্পর্ক নেই। এসসি একটা স্পেশাল সুযোগ, যেটা সংবিধানের 341 নম্বর ধারা। হাজার হাজার বছর ধরে যারা বঞ্চিত সাংস্কৃতিকভাবে, অর্থনৈতিকভাবে, তাদের আপলিফমেন্টের জন্য, তাদের ডেভেলপমেন্টের জন্য 1950 সালের 10ই আগস্ট মিনিস্ট্রি অফ ল এই অর্ডারটা পাস করায়, রাষ্ট্রপতি সাইন করেন ওই তারিখে। ওই দিন পর্যন্ত যারা ভারতের নাগরিক, যারা ভারতের মূল নিবাসী, তারা এসসি। কিন্তু যত সার্টিফিকেট আমরা দেখতে পাই এসসি, ওপার বাংলা লিঙ্ক, বেশিটাই ভুয়ো সার্টিফিকেট। মানে বাম আমলে তারা অবৈধ পথে এই সার্টিফিকেটগুলো সংগ্রহ করেছেন। যারা অবৈধ পথে সংগ্রহ করেছেন তারা নিজেরাই জানেন না যে এই সার্টিফিকেটটা অবৈধ। যেহেতু তারা আইনটা জানেন না, আবার দ্বিতীয়বার তারা ফেঁসেছে কিভাবে? দ্বিতীয়বার তারা ফেঁসেছে সিএতে আবেদন করার কারণে। যে লোকটা 1950 সালের 10ই আগস্টের আগে এই ভারতের হাড়ি, বাগদি, কামার, কোমর, তিলি, চামার বা নিম্নবর্ণের মানুষ, তারা তো এমনিতেই নাগরিক। তাহলে তারা আবার সিএতে আবেদন করে কি করে? ফলে সিএতে যারা আবেদন করেছেন তারা ফেঁসে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় 2015 সালে একটা অর্ডিন্যান্স এনেছিলেন। এই মানুষগুলো যারা 71-এর 25শে মার্চ পর্যন্ত এসেছেন তাদেরকে সার্টিফিকেট দেওয়া ইত্যাদির জন্য, এবং সেই সার্টিফিকেটের বলে মতুয়া এবং উদ্বাস্তুদের একটা অংশ এসআইআরে নাম উঠেছে। কিন্তু তারা
কেউ একটা মামলা করলে বিজেপি এসে তাদের সব বাতিল করে দেবে এবং ধরা পড়ে যাবে। আজকের আমার ভিডিওর বক্তব্য হচ্ছে, একাধিক ফোন আসছে যাদের নাম ডিলিট হয়ে গেছে, দালাল চক্র নেমে পড়েছে। কলকাতা হাইকোর্টের বড় বড় অ্যাডভোকেট, এখনই ফোন এলো, তিনি 6 লাখ টাকা চেয়েছিলেন এবং শেষ পর্যন্ত 4 লাখে রাজি হয়েছে। কিন্তু গরিব মানুষ অত টাকা পাবেন কোথায়? দালাল চারিদিকে ভর্তি হয়ে গেছে, আসামের মতো হবে এবং এরা ফলস কিছু কাগজ জোগাড় করে দেবে, পরে আবার ধরা পড়বে। সুতরাং দালালের পাল্লায় পড়বেন না। যাদের পয়সা, যাদের কাছে অনেক পয়সা আছে, যাদের, তারা কিভাবে করবে তাদের বিষয়। কিন্তু যারা গরিব মানুষ, যারা নিম্নবর্ণের মানুষ, যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ, যারা ডিলিট হয়েছে, তাদের জন্য আমরা আছি, তাদের জন্য আমরা আছি। আর যারা ওপার থেকে এসেছেন, এসে টাকার গরম দেখাচ্ছেন, তাদের জন্যও আমরা আছি, কিন্তু তাদের সেইভাবে ট্রিট করা হবে। 1, 2 হচ্ছে ভয় আপনারা পাবেন না। আর উকিলদের মধ্যে 99% উকিল এই আইনটাই জানে না। নাগরিকত্ব কাহাকে বলে, কবে থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন, 1948 সালের আগেও অনুমতি নিতে হতো ভারতে যারা এসছে, সেই সব ডকুমেন্ট আমার আছে। আমি বাধ্য হয়ে, আমি ছবি আঁকার ছেলে, নাটক থিয়েটারের ছেলে, লেখাপড়ায় খুব একটা ভালো না, আমার ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসেবে আমার গবেষণাপত্র জমা পড়ছে, এটা অ্যাপ্রুভ করানোর জন্য। তা না হলে আমার কথা কেউ বিশ্বাস করেনি, যেহেতু সেই জন্য আমি গবেষণাপত্র জমা দিচ্ছি এখন। ফলে তো নাগরিকত্বর বিষয়টা, এটা দীর্ঘদিন ধরে আমরা চর্চা করতে করতে, আমি এটার উপর একাধিক বই আছে, আজকে সব মিলে যাচ্ছে। তাতে বোঝা গেছে 99% মানুষ এই বিষয়টা জানেন না, ভুল জানেন এবং দালালি করতে বেরিয়ে পড়েছেন। বেশ কিছু উকিল, বেশ কিছু দালাল অসংখ্য টাকা চাইছে, টাকা চেয়ে মানুষগুলোকে পথের ভিখারি করে দিতে চাইছে। আপনারা ভয় পাবেন না। বিশেষ করে এপারের যারা মানুষ, হিন্দু, মুসলমান বা যে কেউ হোক, আদিবাসী ভাই যেই হোক, আপনারা ভয় পাবেন না। এভিডেন্স অ্যাক্টের মধ্য দিয়ে যাদের নথিপত্র নেই তাদের বের করা যাবে, যাদের জোর করে অন্যায়ভাবে অসাংবিধানিকভাবে করেছে, আমরা দামাল বাংলা তাদের জন্য লড়াই করছি। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করেও তাদের রক্ষা করব, উদ্ধার করব। আর ওপার থেকে যারা এসেছেন, নিজের কাছে পরিষ্কার নয়, নিজে জানেন যে তিনি গোলমাল আছেন, তিনি ট্রাইব্যুনালে গেলে ধরা পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন। ফলত আমার আজকে লাইন খুব কেটে যাচ্ছে, আমরা খুব তাড়াতাড়ি একটা অফিসও করে নিচ্ছি এই মানুষগুলোকে বাঁচানোর জন্য। এপার ওপার বাংলা থেকেও যারা এসছেন তারাও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আর এপারের লোকরা তো, আমাদের বিভিন্ন শাখা আছে, বিভিন্ন জেলায় শাখা তৈরি হয়েছে, আমরা মানুষের পাশে আছি বাঁচানোর জন্য। আন্দোলন করতে হবে, পাশাপাশি আইনি রাস্তাটাও পরিষ্কার করতে হবে। আন্দোলনটা অন্যতম মূল, আর আইনি পথেই আন্দোলন করতে হবে, আইনটাও ঠিকমতো মেনটেন করতে হবে। আমার ফোন নাম্বার 9836327536। আমাদের অর্গানাইজেশন দামাল বাংলা। আজকে দীর্ঘদিন ধরে আমরা এই কথাগুলোই বলে আসছি, আজ সব মিলে যাচ্ছে। ভয় পাবেন না, কেউ ভয় পাবেন না। বিভিন্ন আইন আছে, আইনের মধ্য দিয়ে আপনাদের বাঁচানো যাবে। বারবার লাইন কেটে যাচ্ছে আমার ইন্টারনেটে, আমি শেষ করছি। ভালো থাকবেন, ভয় পাবেন না। গ্রামে গ্রামে দামাল বাংলার কথা ছড়িয়ে দিন, শাখা তৈরি করুন। দামাল বাংলার আইনি পরিষেবা কিভাবে কি করতে হবে সেটা বলে দেবো। কোনো দালালের পাল্লায় পড়বেন না, কোনো রকম দালালের পাল্লায় পড়বেন না। টাকা পয়সা নিয়ে আসামের মতো, আসামে বহু লক্ষ লক্ষ টাকা দিয়েও বাঁচতে পারেনি, ফলস কাগজপত্র কিছু জোগাড় করে দিয়েছিল, আলটিমেট তারা বিপদে পড়েছে। কিন্তু